তুমি যে দাদার সাথে খেলো, যাও দাদার কাছে যাও, দাদার কাছে যাও, যাও। দাদা আসুন, দাদা আসুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল আমি কিচেনে চলে এসেছি। আর এই যে দেখো, তোমাদের সাথে আমি ফ্রিজটা একটু শেয়ার করছি। আমি কিন্তু ফ্রিজটা ফাঁকা করে দিয়েছি। আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম প্যাকিং হচ্ছে, তার মানে আমি কোথাও যাচ্ছি। আজকেই সে যাবার দিনটা, আর আজকেই দুর্ভোগেরও শেষ নেই। তো আমাদের সাথে কি হয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, ব্লগটা তোমরা দেখতে থাকো। গামছা ছাড়। তুমি আজকে চান্দির মালা পরেছো? পরেছো? দেখি 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 তোমাকে কেমন লাগছে চান্দির গয়না পরে। গামছাটা দিয়ে দাও। দেখি পাপা, দেখি। ওলে বাবা, কি সুন্দর! পুরো সালমান খানের মতন লাগছে তো তোকে। এটা সালমান খান ব্রেসলেট। সকালবেলায় তো টুকিটাকি গোছগাছ থাকে, সেগুলো কমপ্লিট করে নিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি। এখন ছেলেকে রেডি করে দেবো। আর এরই মধ্যে আমি ওকে চান্দির গয়নাগুলো পরিয়ে দিলাম। লম্বা জার্নি তো, সেজন্য চান্দির গয়নাগুলো পরিয়ে দিলাম, সোনারগুলো খুলে। এগুলো খুব একটা পরানোই হয় না, তো ভাবলাম এবারটাই পরিয়েই দিই। এগুলো সবই ওর অন্নপ্রাশনে গিফট হিসাবে পাওয়া। দেখো, ও নিজে নিজে ক্রিম লাগাচ্ছে। বাবা রেডি হচ্ছিল, তাই ও বাবার সাথে একটু ক্রিমও লাগিয়ে নিচ্ছে, আবার বাবাকেও লাগিয়ে দিচ্ছিল। বাবা আমাদের সাথে যাবে, আমাদের সাথে যাবে মানে আমরা যেখানে যাব সেইখানে না, স্টেশন অবধি আমাদের ছাড়তে যাবে। এর মধ্যে পরিতোষ বাইরে গেছিল, বাইরে থেকে এই যে লুচি আর তরকারি নিয়ে এসছে, এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। আমরা এটা দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। এখন মোটামুটি 10টা বাজে, আমরা 10:30 নাগাদ বেরোবো। আর দেখো, ইউজ অ্যান্ড থ্রো প্লেট ইউজ করা হচ্ছে, থালা মাজার কোনো সিন নেই, কারণ আমি সব কিছু গুটিয়ে দিয়েছি। আন্টিকে তো ভালো দেখেছিস না? ওই পেয়েছে, ওটা পেয়েছে, ওকে দিতে হবে না। ওই যে হয়তো ওইটাই ওইটাই বোধহয়। ফাইনালি আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। বেরোনোর আগে কাকিমাদের সাথে দেখা হয়ে গেছে, আর এই যে আমাদের ব্যাগপত্র বের করা হচ্ছে। আর হচ্ছে সামনে সাথীদির ঘরে একটু গেছিলাম। সিম্বা তো ওখানে গিয়ে পুরো সেট হয়ে গেছিলো, আর আসতে চাইছিল না। মাঝে ওর বন্ধু রিওর সাথেও দেখা হয়ে গেছে। বেরোনোর সময় ওর সাথীদির ঘরে টিভি রিমোটটা নিয়ে চলে আসছিল, অনেক কষ্টে ছাড়ানো গেছে। তো আমাদের গাড়িও চলে এসেছে, আমাদের জিনিসপত্র এখন এখানে তুলে দেওয়া হচ্ছে। আর সবার আগে আমাদের সব থেকে মূল্যবান জিনিসটা এখানে আগে তুলে দেওয়া হয়েছে। এবার একটু ব্যাগপত্র বেশি হয়ে গেছিলো, শীতের জিনিস আছে সেই জন্যে, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছিল আমাদেরকে। তো রাস্তায় যেতে যেতে আমার শরীরটা ভীষণ খারাপ করছিল, আর আগের রাতে তো ঘুম একদমই হয়নি, তো সেজন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো হঠাৎ করে ঘুম ভেঙে একদম তড়াক করে লাফিয়ে উঠেছি একটা খবর শুনে। তো কি সেটা তোমাদেরকে একটু পরেই আমি শেয়ার করছি। চেক করছো? কি দেখাচ্ছে? এই যে 10টা কুড়ি, এই যে হাওড়া জংশন 10টা কুড়ি। একটা একটা 10টা 20 হয়েছে, তাই তো? হ্যাঁ, ওই একটা প্রেমের জায়গায় আর 10টা। তাহলে পরশু পৌঁছবে কবে? ও সকালবেলা। দাদা চলো চলো, রিটার্ন চলো। 10টা মানে 8 ঘন্টা 9 ঘন্টা থাক। চল চল। হ্যাঁ, 11:30 বেরিয়েছিলাম, 12:30 এবার একটা ঘন্টা। কি আর করবে। জুতা কই? জুতো ওই সিটের তলায় ঢুকে গেছে। দেখো, আমরা আবার ফেরত চলে এলাম একেবারে মাঝ রাস্তা থেকে। ভাবো কি কাণ্ড! বেরিয়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সকালবেলাতেও চেক করা হয়েছিল, ট্রেনের টাইম একদম ঠিক ছিল। কিন্তু মাঝ রাস্তায় গিয়ে একবার চেক করতেই দেখা গেল যে ট্রেন লেট। শুধু লেট নয়, 8-9 ঘন্টা লেট, যেটা আমাদের পক্ষে একটা বাচ্চা নিয়ে স্টেশনে ওয়েট করা একদম পসিবল নয়। তো সেই জন্যেই আমরা আবার ফেরত চলে এলাম। আর এসেই এই যে সিম্বার বন্ধু রিওর সাথে দেখা হয়ে গেল। ও তো দেখে পুরো অবাক, যা আবার এরা চলে গেল, আবার চলে আসলো, কি আর করা যাবে। তো চলো ঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা তো দেখতে পেলে কি অবস্থা, আমরা আবার মাঝ রাস্তা থেকে ঘুরে আসতে বাধ্য হলাম। আমরা অর্ধেক রাস্তা অবধি পৌঁছে গেছিলাম, বেরিয়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা বনহুগলিতে গিয়ে চেক করলাম যে ট্রেন প্রচুর লেট, এতটা লেট যে বাচ্চা নিয়ে স্টেশনে ওয়েট করা কিছুতেই পসিবল নয়। তাই আমরা আবার ঘরে চলে আসলাম। যে ট্রেনটা আমাদের ছিল হচ্ছে 1টায়, সেই ট্রেনটা ছাড়বে হচ্ছে 10:30টার সময় রাত্রির। তো কি করবো, এতক্ষণ ঘরে চলে আসলাম, এখন আমি আবার রান্না করব। আবার বেরোবো হচ্ছে 7টার দিকে, তখন আবার বেরিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব।
তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো, আমি এখন রান্না করে যাই। আর বুঝতেই পারছো আমি একদম সব গুটিয়ে পাটিয়ে চলে গেছিলাম পুরো ফ্রিজ খালি করে। তো এখন আবার দেখি কি রান্না বান্না করা যায়। তো চলো আমি ব্লগটা কন্টিনিউ করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আবার পরে দেখা হচ্ছে। এখন আমার রান্নাবান্নার তোড়জোড় চলছে। এই যে আমি ভাত করে রেখেছি আর এদিকে হচ্ছে আটা মেখে রেখেছি, যেটা দিয়ে আমি রুটি করব। ঘরেও থাকবে কিছু আর হচ্ছে নিয়েও যাব। আর এই দিকটায় হচ্ছে আমার আলু ভাজা, সাথে বেগুনও ভেজেছি। আর করেছি ডাল, মুসুরির ডাল, সাথে করব হচ্ছে ডিম ভাজা। এসেই পরিতোষকে বাজারে পাঠিয়েছিলাম পেঁয়াজ, লঙ্কা, ডিম, তারপরে হচ্ছে বেগুন, আলু এগুলো আনার জন্যে। তাছাড়া চাল, ডাল, তেল, নুন সমস্ত মশলা সবসময় আমার ঘরে থাকে। আর এদিকে ফেরত এসে একটা কাজের কাজ হয়েছে, আমি আমার ব্রাশ আর আমার ছেলের ব্রাশ রেখে গেছিলাম। তো সেইটা এখন আবার ব্যাগের মধ্যে পুরে নিলাম। তোমাদের একটা মজার বিষয় শেয়ার করি, আমাদের তিনজনের মানে আমার ছেলের আর পরিতোষের তিনজনের তিন রকমের টুথপেস্ট লাগে। মানে ওই নানামুনির নানা মত। অবশ্য আমার ছেলের এখনও পছন্দ হয়নি, তবে বেবিদের যে পেস্টগুলো থাকে আমি সেটাই ব্যবহার করি ওর জন্যে। আর এইটা হচ্ছে আমার ম্যাজিক ব্যাগ, এটাকে ছোট থেকে বড় সব রকম করা যায়, পরে এক সময় তোমাদের সাথে শেয়ার করব। আমরা আবার রেডি হয়েছি, তাই না পাপা, বেরোনোর জন্যে? আমরা আবার রেডি হয়েছি। একবার সকালে বেরিয়েছিলাম, আবার এখন রাতের বেলা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধ্যে 7:30 বাজে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে। তো এখন আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্যে। এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আর আমি আজকে রাতের খাবারটা রেডি করেই নিয়ে যাচ্ছি, মানে সুযোগ হলো তাই নিয়ে যাচ্ছি। আর বাবার জন্যও সব খাবার দাবার রেডি করে রেখেছি। সকালে তো তোমরা দেখেইছো যে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, কিন্তু আবার ঘরে আসতে হলো। আর বাবা যেহেতু বাইরের খাবার খুব একটা পছন্দ করে না, তাই বাবা বলেছিল আমি ঘরে এসে চাল ডাল একটু ফুটিয়ে নেব, না হলে তো অনলাইনে খাবার অর্ডার করে দিতাম। আর আমরা এসে অনলাইনে খাবারটা অর্ডার করতে পারতাম, কিন্তু করলাম না, ঘরেই করে নিলাম। রাতের খাবারটাও ঘরে রেডি হয়ে গেল, নাহলে অনলাইন থেকে নিলে সেই তো বাইরের খাবারই হতো। তো বাড়ির খাবারই নিলাম, বাবারও সুবিধা হলো, বাবারও ঘরের খাবারটা হয়ে গেল। এই যে আমরা সেকেন্ড রাউন্ড বেরোলাম, এবার আর বাবাকে আসতে দিলাম না, কারণ অনেক রাত হয়ে গেছে, ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। আর বাবা কালকে সকালবেলা বাড়ি চলে যাবে, আর আমি কালকে সকালের খাবার দাবার অবধি বাবার জন্য রেডি করে যাচ্ছি। বাবা শুধু একটু কষ্ট করে সব কিছু গোছগাছ করে তারপরে বাড়ি যাবে। তাহলে আমরা আবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। এবার দেখা যাক স্টেশনে গিয়ে কি হয়, আবার ট্রেন ক্যান্সেল হয়ে যায় কি না। তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি। আবারও একবার বলছি, আগেও বলেছি, আমরা এখন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন মোটামুটি 7:30 বাজে, অবশ্যই যেতে যেতে তো 7:30 পারই হয়ে গেছে। তো 8টা মতন তো হয়ে গেছে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, যেহেতু এই সময়টা সবার ঘরে ফেরার সময়। আর এই যে দেখো, আমরা এখন হাওড়া ব্রিজ ক্রস করছি। দিনের বেলা হলে খুব ভালোভাবে দেখা যেত, রাতের বেলা এইটুকুই ক্যাপচার করতে পেরেছি। আর যেহেতু গঙ্গার ওপর দিয়ে ব্রিজ, তো গঙ্গাটাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে। গঙ্গার বুকে ছোট ছোট লাইট জ্বেলে অনেক বোট স্টিমারগুলো ভেসে বেড়াচ্ছিল, সেগুলো দেখতে তো আরও ভাল লাগছিল। আর রাতের বেলা তো খুব বেশি ট্রাভেল করা হয় না, তো এইবারটা রাতের বেলা বেরিয়ে বেশ ভালো লাগছিল। রাতের শহরের সৌন্দর্যটা বোধহয় একটু আলাদা থাকে। তো এখন আমরা ব্রিজ ক্রস করে একদম স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি। হাওড়া স্টেশনের এই দিকটা বেশ ভালো, ব্রিজটাকে ক্রস করলে একদম স্টেশন। আবার এটাই আবার আমার কাছে খারাপ মনে হয়, স্টেশনের সামনেই একদম বাস স্ট্যান্ড, আর সমস্ত গাড়ি ঘোড়া ওখানেই থামছে, ওদিক দিয়েই যাতায়াত করতে হচ্ছে, সব প্রচণ্ড যানজট হয়। আর আমরা এখন স্টেশন পার করে ঢুকছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। এই ট্যাক্সি স্ট্যান্ডটা বেশ খানিকটা ভেতরে, এখান থেকে আবার হেঁটে হেঁটে স্টেশন অবধি যেতে হবে। এখন আমরা ট্যাক্সি থেকে নেমে পড়েছি, যাচ্ছি এখন স্টেশনের ভেতরে। তার আগে আমাদের জিনিসপত্রগুলো মানে ব্যাগপত্র যা ছিল একটা কুলি ভাইকে দিয়ে দিয়েছি, উনি আমাদেরকে একেবারে ট্রেনে তুলে দেবেন জিনিসপত্র সহ। আর আস্তে আস্তে সিম্বা ঘুমিয়ে পড়েছিল, ওকে একদম কাঁচা ঘুম থেকে তোলা হলো। আমরা এখন স্টেশনের ভেতরে চলে এসেছি। হাওড়া স্টেশন তো নয়, এক বিরাট বড় জনসমুদ্র, আমি যতবার আসি ততবার এটাই মনে হয়। আর আমরা এবারটাই ওপরের ওয়েটিং রুমটায় গেলাম না, নিচেই ওয়েট করছি, কারণ জিনিসপত্র নিয়ে টানা হাঁচড়া সবসময় ভালো লাগে না। আর আমরা বেশ মার্জিন টাইম করে এসেছি, তো সেজন্য আবার বাচ্চা নিয়ে নামা ওঠা খুব মুশকিল হয়ে যাবে। আমরা মা ছেলে এখানে আছি, আর পরিতোষ গেছে ইনকোয়ারিতে, কারণ আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বারটা দেখাচ্ছে না, নেটে দেখাচ্ছে কিন্তু স্টেশনের টাইম টেবিল বোর্ডে এখনও দেখাচ্ছে না, সেটারই পরিতোষ খোঁজ নিতে গেছে।
এটা তো নয়। 8 কই? আচ্ছা ভাবো আজকে আমরা বাড়ি থেকে আসতাম, হ্যাঁ, তাহলে কি করতাম? ফাইনালি আমাদের প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে, আমরা এখন সেই দিকেই যাচ্ছি। নেটে দেখাচ্ছিল 11 কিন্তু দিয়েছে হচ্ছে 8। প্রত্যেকবার কিন্তু 11ই দেয়, এবারে হয়তো সময়ের অনেক গড়বড় হয়েছে সেই জন্য হয়তো 8 দিয়ে দিয়েছে। তো এখন আমরা প্ল্যাটফর্মেও চলে এসেছি, আমাদের খুব বেশি ওয়েট করতে হয়নি। যেই ট্রেনটা ছাড়ার কথা ছিল হচ্ছে দুপুর 1টায়, সেই ট্রেনটার টাইম দেখিয়েছিল রাত্রির 10:30, কিন্তু রাত্রির 10:30তেও ছাড়িনি, ট্রেনটা ছেড়েছিল ঠিক 10:55-তে। আর এরই মধ্যে আমাদের ট্রেনও ঢুকে গেছে। আমাদের ট্রেন হচ্ছে উপাসনা এক্সপ্রেস, কোনো দিন ভুলবো না, এত লেট হয়েছে। আর এখন আমরা ট্রেনের ভেতরে চলে যাচ্ছি। আর আমাদের সিটও ছিল একদম প্রথমেই, 1 আর 4 পড়েছিল। এবারটার কপাল এত ভালো কি করে কি জানি, দুটোই একেবারে লোয়ার বার্থ পেয়েছিলাম। আর ট্রেনটা এত লেট হবার কারণে না, ট্রেনটা পুরো ফাঁকাই যাচ্ছিল, সেরকম ভিড় ছিল না। তো এই যে এখন আমাদের জিনিসপত্রগুলো কুলি ভাইটা সেট করে দিয়ে যাচ্ছে। ফাঁকা নাকি? এই অনেকে হয়তো আমরা কোথায় যাচ্ছি বাবা? ওকে দাও একটু খাইকে, ব্রেডটা দাও ভেতর থেকে। ফাইনালি আমাদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর এই যে দেখো পরিতোষ একটা ডিম টোস্ট নিয়ে এসছে রাতের খাবারের সময়, কিন্তু আমি রাতের খাবার ঘর থেকেই নিয়ে এসেছি, সেটা তোমাদের একটু পরে আমি শেয়ার করছি। দুপুরবেলাকার ট্রেন রাতের বেলা ছাড়লো, এরপরে যাবার কখন গিয়ে পৌঁছবো সেটা আমারও জানা নেই। আর তোমাদের যদি জানতে ইচ্ছে করে তাহলে আমার নেক্সট ব্লগটা মিস করো না। আর আমি আজকে ট্রেনের খাবার খাচ্ছি না, বাড়ি থেকে খাবারটা বানিয়ে নিয়ে এসেছি, যেহেতু সময় পেয়েছিলাম। তো আমি খাবার এনেছি হচ্ছে রুটি করেছি, বেগুন ভেজেছি, আলু ভেজেছি। আলু ভাজা 2 রকমের, একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে ডিম মিশিয়ে করেছি, যেটা পরিতোষের পছন্দের ছিল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।